বঙ্গবন্ধু পরিবারের নামে বাংলাদেশে সবকিছু নামকরণ হয়ে গেছে, তার তো একটা রেশনালিটি করতে হবে বঙ্গবন্ধুর প্রতি জাস্টিস করার জন্য। আমি বলি তাকে নিয়ে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যেভাবে এই পরিবারটাকে জনগণের থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেললো, এটা একটা বই লেখা যাবে। বঙ্গবন্ধুকে আমরা শ্রদ্ধা করি, তার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, তার বাড়ি ভাঙা হয়েছে, এই জিনিসটাকে দেখতে হবে। সবচেয়ে বড় ভিক্টিম হচ্ছে ডক্টর ইউনূস। তার যারা আছে মন্ত্রিসভা উপদেষ্টা বলে, তারা কি এটা বুঝে নাই যে এই যে ট্রাপ, এই ট্রাপে বুঝে নাই? মোদির সাথে যে মিটিং ট্রাম্পের এই 13 তারিখে, সেখানে যেহেতু সেই জিনিসটাকে তুলে ধরবে। 7 বছরের শিশুর নামে আপনি একটা ক্যান্টনমেন্ট কেন করেন? তো এইটা কি ক্যান্টনমেন্ট ভাঙতে যাবে? আপনি কি চান যে এই সার্জিটরা হাসতাতরা এদেরকে কি এত কিছু করাবেন কেন? আপনাদেরকে আইনে দেওয়া হয়েছে কিসের জন্য? আপনাদেরকে আইনে দেওয়া হয়েছে যে সরকারটা যেন একটা সুস্থ মানে সমাজ সরকার গড়ে উঠে, দুর্নীতি মুক্ত হয়, চাঁদাবাজি মুক্ত হয়। চাঁদাবাজি কি মুক্ত করতে পারছেন? আপনারা পারেন নাই তো, সব জায়গায় চাঁদাবাজি হয়। তাহলে এই ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে, কবে নির্বাচন হবে কি হবে না, এটা নিয়ে কথা বলার কোনো অবকাশ নাই। এই কারণে নাই যে বাংলাদেশে নির্বাচন করার জন্য যে কেয়ারটেকার গভর্নমেন্ট যে আইনটা, যে 13th অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, সেই 13th অ্যামেন্ডমেন্ট কিন্তু আপনার বহাল আছে। হাইকোর্টের রায়তে 15th অ্যামেন্ডমেন্টকে বাতিল করে দেওয়ার মাধ্যমে আপনার এই 13th অ্যামেন্ডমেন্ট এখন বহাল আছে। 13th অ্যামেন্ডমেন্ট হচ্ছে যে 3 মাসের মধ্যে ইলেকশন করতে হবে, এবং আমাদের যে ইলেকশন কমিশন বিষয়ক যে সংস্কার কমিটি বদিউল আলম মজুমদার সাহেবের নেতৃত্বে হয়েছে, সে রিপোর্ট সাবমিট করছে। সেই রিপোর্টে কিন্তু উনি বলছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট ইলেকশন করবে, তার আন্ডারে ইলেকশন হতে হবে এখন। এবং তবে একটু চেঞ্জ করছেন যে এটা হবে 4 মাস, 3 মাস না, 4 মাসের মধ্যে। তার আগে তো 3 মাস ছিল, 4 মাস দিতে হবে। এবং কেয়ারটেকার গভর্নমেন্টের কতগুলি আছে, যেমন যারা ওই গভর্নমেন্টের সদস্য হবেন, মিনিস্টার হবেন, তাদের অ্যাটলিস্ট এমপি হওয়ার যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ কমপক্ষে বয়স হতে হবে 25, এবং তাদের বয়স 72 বছরের বেশি কিন্তু হতে পারবে না। এখন আপনি দেখেন যে এখানে এই যে সংস্কার কমিশন বলতেছে কেয়ারটেকার গভর্নমেন্টের হবে ইলেকশন হতে হবে, হাইকোর্ট রায় 15th অ্যামেন্ডমেন্ট সুপ্রিম কোর্ট বাতিল করে দিচ্ছে, দিয়ে আপনার 13th অ্যামেন্ডমেন্ট অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টকে তারা বহাল করে দিচ্ছেন। সেই ক্ষেত্রে তারা কেন এই কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিবে? তারা ইলেকশন করবে। ইন্টারিম গভর্নমেন্টের ইলেকশন করার বিষয়টা এটা বেআইনি বলে আমার কাছে মনে হয়, কারণ তাদের তো সেই আইন নাই ইলেকশন করার কিভাবে করবে। তার আইন করতে হবে, কিন্তু সেই ধরনের আইন তো অলরেডি আপনার ইন এফেক্ট রয়ে গেছে। তো এই বিষয়টা কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। এটা যদি আমরা না নেই, এসব বিষয়গুলো যদি আমরা না করি, পরে কিন্তু বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হবে। এটাই আমি বলতে চাচ্ছিলাম। ইলেকশনের ডেট ডক্টর ইউনূসও বলছেন যে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হতে হবে, কিন্তু কোশ্চেনটা হলো যে আপনি যেমন ধরেন যে 300 আসনের জায়গায় 400 আসন হবে এবার, অর্থাৎ আপনার 400 আসন নতুন করে বানাইতে হবে। এই যে ডিলিমিটেশন প্রসেস, এটা কিন্তু অত্যন্ত কঠিন একটা বিষয়। আপনার এখানে মেজর আখতারুজ্জামান সাহেব আছেন, উনি অনেকবার এমপি ছিলেন, উনি জানেন যে একটা এলাকার যে ভৌগোলিক পরিসীমা, পেরিমিটার অনেক গুরুত্বপূর্ণ। আপনি ধরুন কিছু এলাকা আছে যে মাইনরিটি, আপনি দিয়ে দিলেন আর এক মাইনরিটির সাথে, যাতে তারা মেজরিটি হয়ে যায়, যাকে আমেরিকাতে এটাকে বলে আপনার জেরিম্যান্ডারিং হচ্ছে এমন ভাবে ঘুরায় ফিরাই দেয় যে কোনো একটা দল সেখানে পায়, মানে বেনিফিট পায়। জেরি বলে এক ভদ্রলোক এই কাজ করছে বলে জেরি ম্যান্ডারিং বলা হচ্ছে, সালাম্যান্ডার থেকে, যে লম্বা করে পেঁচানো করা। তা আমাদের এইখানে এই জেরি ম্যান্ডারিং এর প্রশ্ন আসবে নানাবিধ। ওই 400 সিট যখন আপনি করবেন, গণশুনানি করতে হবে। তাহলে এটা যদি আপনি করতে যান, ইলেকশন কমিশনের যদি রিকমেন্ডেশনটা আপনি গ্রহণ করেন, তাহলে আপনি কিভাবে এই ডিসেম্বরের মধ্যে ইলেকশন করবেন? এতগুলি সিট ভাঙতে হবে, গড়তে হবে নতুন করে। আর একটা বিষয় হচ্ছে যে উচ্চ কক্ষ,
সিনেটের জন্য সেখানে আবার আরেক ধরনের নির্বাচন পদ্ধতি, সেখানের কিভাবে আপনি এটা করবেন। মহিলাদের জন্য বলছে ঘূর্ণায়মান পদ্ধতি, অর্থাৎ এই 400-র মধ্যে 100 হবে এই ইলেকশনে, নেক্সট হবে অন্য 100 আরেকটা। এগুলি তো পাবলিকের কাছে বোঝানো বেশ মুশকিল আছে, এটা বহুদিন লেগে যাবে। আমার কাছে মনে হয় নাই যে ডক্টর ইউনূস যে বলছেন, আপনি ইউনূসের কথা বলেন নাই কিন্তু কয়েক জাস্ট কিছুদিন আগে উনি বলছেন, উনি এটা সঠিক বলেন নাই এই কারণে ওনার মন্ত্রিসভায়, ওনার উপদেষ্টা মন্ডলী থেকে এটা আলোচনা হয়েছে কিনা, যে আমরা মধ্যে ইলেকশন দিব। উনি কি স্টাফ আছে, ইলেকশন কমিশন বলেন যারা আছে সরকারে, তাদের কোনো পরামর্শ নেওয়া হয়েছে কিনা, এবং এই যে সংস্কার কমিশন রিপোর্ট দিছে, সেই রিপোর্টের আলোকে ডিসেম্বরের মধ্যে কি ইলেকশন করা যায় কিনা, এই বিষয়গুলি যদি না বিবেচনায় নেয় তাহলে ওনাদের কথা কাল্পনিক কথা হয়। হঠাৎ মনে আসলো, হ্যাঁ আমরা তো ইলেকশন দিয়ে দেবো, আমরা এমন একটা দেশ গড়বো সারা পৃথিবীর লোক এসে লাইন দিয়ে নাকি দাঁড়ায় থাকবে, বাংলাদেশের ডেভেলপমেন্ট দেখার জন্য তারা আসবে। এইসব কথা আপনার কি মারফতি কথা, এই মারফতি কথার জন্য এই সরকারটা আপনার কি হয়ে গেল, কি বলে হাস্যকর হয়ে গেল। আজকে প্রেস সচিব ওনার বলেছেন যে ওনাকে, ডক্টর ইউনূসকে জঙ্গিদের লিডার বানানোর জন্য, প্রমাণ করার জন্য ভারতের মিডিয়া অনেক টাকা পয়সা খরচ করছে। এটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? শুনেন, ভারতীয় মিডিয়া কি শুধু ভারতের টাকা ব্যয় করতেছে, না আওয়ামী লীগের যে লোকজনগুলি আছে তারা ওই ধরনের আপনার ওই যে টিন ক্যান, ওই কি আর রিপাবলিক, এই ধরনের চ্যানেল চ্যানেল কিনে ফেলাইতে পারে দিনের মধ্যে 5টা, এই যে এইসব তারা ব্যয় করে নাই, তারা টাকা ব্যয় করতেছে না। ভারতীয় গভর্নমেন্ট কোম্পানি, ভারত যে ট্র্যাপটা ফেলছে, যে বিশাল একটা ট্র্যাপ, যে মোদী সাহেব যায় দেখাইতে পারবে যে বাংলাদেশে সরকার একটা ইনএফেক্টিভ সরকার, সেই সরকার নাই বললেই চলে। সেখানে আপনার 15-20 ঘন্টা পর্যন্ত, একদিন পর্যন্ত ছাত্রদেরকেও জনগণকে উস্কাই দেওয়া হয় যে আপনার বাহিনী বুলডোজার মিছিল করে আসতে যখন বলে যে একটা বাড়ি, সে বাড়ি বঙ্গবন্ধুর বাড়ি হোক বা যে কোনো একটা সাধারণ ব্যক্তির বাড়ি হোক, সেই বাড়ি ভাঙার যখন দেয়, মানে প্রচার, মানে কি বলে ঘোষণা দেয় থেকে এক হিন্দু রাজপুটি, এখানে সরকার এটা বন্ধ করতে, এখানে তো সরকারের সরকার চলতেছে, 2-3 জন লোক বলে দিতেছে তোমরা এইভাবে চলো ওইভাবে চলো, এদিকে যায়, এদিকে একটা হতভম্বর সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে। কঠিন হাতে দমন করতে হবে। তোমার ভাঙ্গার দরকার নাই, যদি ভাঙতে হয় আমি ভাঙবো। তোমার এই নামগুলি যে এখনো বললাম, এই যে নাম বঙ্গবন্ধু পরিবারের নামে বাংলাদেশে সবকিছু নামকরণ হয়ে গেছে, তার তো একটা রেশনালি করতে হবে। বঙ্গবন্ধুর প্রতি জাস্টিস করার জন্য আমি বলি, তাকে নিয়ে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যেভাবে এই পরিবারটাকে জনগণের থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেললো, এটা একটা বই লেখা যাবে। বঙ্গবন্ধুকে আমরা শ্রদ্ধা করি, তার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, তার বাড়ি ভাঙা হয়েছে, এই জিনিসটাকে দেখতে হবে। এবং মানুষজন সেখানে গেছে, মানুষজন যে একেবারে জোর করে নিয়ে যায় ভাঙানো হয়েছে লোকজনকে, তা তো না, স্বতঃস্ফূর্তভাবেও কিন্তু গেছে। কেন তার এই পরিণতি হলো? কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এখানে এখন ঠান্ডা মাথায় কাজ করতে হবে আমাদের। এইখানে ভারত হচ্ছে বাংলাদেশের জন্য একজন শত্রু জাতীয় বন্ধু, তাকে সেইভাবেই নিতে হবে। সে আমাদের ক্ষতি করার চেষ্টা করে, যেমন পানিকে সে ইউটিলাইজ করতেছে জিও পলিটিক্যাল উইপন হিসেবে। সেখানে আমাদের একজন উপদেষ্টা আছে, জাস্ট ভারতীয় কথা অনুসারে উনি, যেমন গঙ্গা ব্যারেজ উনি কিছু করবেন না, ভারতীয়রা ক্ষিপ্ত হবে। তিস্তা মহাপরিকল্পনা উনি ঝুলাই দিচ্ছেন। উনি ইন্টারন্যাশনাল যে চুক্তি আছে, যে আপনার ইউএন কনভেনশন অন রিভার নেভিগেশন, নন নেভিগেশন ইউজ অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স, সেগুলিতে উনি সাইন করবেন না। তাতে ভারত গোসা করে, ভারতকে গোসা করা যাবে না। এখানে এগুলি দেখতে হবে। সেই অবস্থায় আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে, কারণ আমরা যেন হটকারী কোনো, এই যে পিনাকি বসে বসে যে ট্রাপে ফেলাই দিল, ইউনূস সাহেবের কোনো প্রেস্টিজ রইল যে তার সে সরকার
তার হাতে মিলিটারি আছে, তার হাতে পুলিশ আছে, তার হাতে বিজেপি আছে, র্যাব আছে, আর সেইখানে কোথা থেকে এক এক লোক ন মুসলিম, যেটা ভালোই বলছেন কলিমুল্লাহ সাহেব, যে এই ন মুসলিম এই ডাক দিল, ভাঙা হয়ে গেল, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়ে গেল। কোন বাড়ি ভাঙা উচিত না। যদি এই 6 তারিখের দিকে, 5 তারিখ 6 তারিখের দিকে জনগণের উন্মত্ততায় বা জনগণের ক্রোধে কিছু হয়, সেটাকে এক দরকার, তখন গভর্নমেন্টও ছিল না, এখন গভর্নমেন্ট আছে। এখন এই ট্র্যাপের ফার্স্ট ভিকটিম, সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে ডক্টর ইউনূস। তার যারা আছে মন্ত্রী সভা, উপদেষ্টা বলে, তারা কি এটা বুঝে নাই যে এই যে ট্র্যাপ, এই ট্র্যাপে বুঝে নাই? মোদির সাথে যে মিটিং ট্রাম্পের এই 13 তারিখে, সেখানে যেহেতু সেই জিনিসটাকে তুলে ধরবে, এবং সারা বিশ্বেও কিন্তু হচ্ছে, বিবিসিতে আমি খবর দেখছি, বিভিন্ন জায়গায় কোন সরকার, যে ধরনের সরকারি হোক, সে কিন্তু ভায়োলেন্স এনকারেজ করতে পারে না। আইনের মাধ্যমে যদি বিল্ডিং ভাঙতে হয়, বিল্ডিং ভাঙা হবে। আইনের মাধ্যমে যদি নাম চেঞ্জ করতে হবে, আইনের মাধ্যমে করতে হবে আপনি চেঞ্জ। এই যে যে বিভিন্ন জায়গায়, যে যেমন ধরেন শেখ রাসেল 500 স্টেডিয়াম, এটা কি রাখা যাবে? শেখ রাসেল মিনি স্টেডিয়াম, মনে করেন শরীয়তপুর মিনি স্টেডিয়াম, শিবচর মিনি স্টেডিয়াম, এই যে মানে পরিবর্তন করে ফেলতে পারে সরকার একটা প্রত্যাখ্যান করবে যে এটা এইভাবে হবে না, ছাত্রদেরকে পাঠাই দিবেন ওইগুলিকে এই ভাঙার জন্য। ওই যে কি বলে, এই যে সাইনবোর্ড, কি দরকার? আপনি প্রজ্ঞাপন করেন, বলেন যে একটা উপজেলায় কোনো একটা পরিবারের নামে 5টা স্থাপনার বেশি নাম থাকতে পারবে না। এখানে তো আছে 500, যা হয়েছে সব একই পরিবার, এমপির পরিবারের নামে হয়েছে। শুধু আমাদের এলাকার এমপি না, সব জায়গায় করছে, না হলে বঙ্গবন্ধু পরিবার, অন্য কোনো নাম নাই, রাইট? এগুলিতে হয় কি, জনমনে একটা বিতৃষ্ণার সৃষ্টি হয়। একটা 7 বছরের শিশুর নামে আপনি একটা ক্যান্টনমেন্ট কেন করেন? তো এইটা কি ক্যান্টনমেন্ট ভাঙতে যাবে? আপনি কি চান যে এই সার্জিটরা, হাসনাতরা, এদেরকে যে কি এত কিছু করাবেন কেন? আপনাদেরকে আইনে দেওয়া হয়েছে কিসের জন্য? আপনাদেরকে আইনে দেওয়া হয়েছে যে সরকারটা যেন একটা সুস্থ, মানে সমাজ, সরকার গড়ে উঠে, দুর্নীতি মুক্ত হয়, চাঁদাবাজি মুক্ত হয়। চাঁদাবাজি কি মুক্ত করতে পারছেন? আপনারা পারেন নাই তো। সব জায়গায় চাঁদাবাজি হয়, সব জায়গায় চাঁদাবাজি হয়, বিভিন্ন ধরনের চাঁদাবাজি শুরু হয়ে গেছে। এটা দুর্ভাগ্যজনক।